আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকে আমাদের খনিজ লবণ পরিশোষণ বা উদ্ভিদ সারিতত্ত্ব তৃতীয় লেকচার L3 ওখানে লিখে দিয়েছি। তা গত ক্লাসে আমরা স্বক্রিয় আর নিষ্ক্রিয় পরিশোষণ তোমাদের পড়িয়েছিলাম, সংজ্ঞার পার্থক্য পড়িয়েছিলাম। আজকে স্বক্রিয় আর নিষ্ক্রিয় পরিশোষণের যে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মতবাদ দিয়েছেন, সেই মতবাদগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন প্রথমেই আমরা স্বক্রিয় পরিশোষণের দেখো, সক্রিয় অ্যাক্টিভ সল্ট অ্যাবজর্পশন, সক্রিয় পরিশোষণ লিখেছি। এখানে তিনটা মতবাদ আমরা পড়াবো। এটা দেখো পড়ানোর সঙ্গে সঙ্গেই বলবো, একবারে আর লিখবে না। লুন্ডেগরের মতবাদ, তারপরে তোমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর একটা হচ্ছে হলো লেসিথিন বাহক ধারণা। এই তিনটা মতবাদ সক্রিয় পরিশোষণে পড়বো আমরা। এর পরবর্তীতে আমরা এগুলো বলছিলাম খুব ধীরে ধীরে পড়াবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো তোমরা আমার চেয়ে এটা জানো আর কি। আর এর আগেও আমরা যখন ওই প্রথম দিকের চ্যাপ্টারগুলো পড়িয়েছি তখন এইভাবে দেখো তোমরা এটা জানো যে এটা সাধারণ হচ্ছে হলো, এটা লিখতে চাইছিলাম না, লিখলে তো সব আয়রন, আয়রন থেকে যদি দুইটা ইলেকট্রন বের হয়ে যায় তখন এটা তোমরা জানো এটা দুইটা প্লাস হয়। আবার এটা তোমাদের আগে বেসিকটা বলে নিই। এখানে দুইটা থেকে যদি আরেকটা ইলেকট্রন বের হয়ে যায় তখন এইটা এইভাবে তিনটা। আর এটা মনে হয় সঠিক পদ্ধতি, তোমাদের এর আগেও বলছিলাম, এইভাবে না লিখে যদি তুমি এইটা লেখো এটাই মনে হয় ভালো। দেখো এটা তো তোমাদের জানার কথা, যদি এইভাবেও লিখি 3+, এটাই মনে হয় সঠিক। দেখো এইভাবে আমরা লিখছি, তোমাদের বইয়ে কিন্তু ওইভাবে লেখা আছে, আমি আমার মতো করে লিখছি, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে। এইভাবে লিখবা, দেখা যাচ্ছে কিনা দেখো সবাই, এ পর্যন্ত দেখা যাওয়ার কথা। আবার যখন এখানেই আছে, মনে করো সহজ কথায় AP3 তিনটা প্লাস আছে, এর সাথে আর একটা ইলেকট্রন এসে গেল, তখন আবার এটা দুইটা প্লাস হয়ে যায়। এগুলো তোমরা জানো, এগুলো কেমিস্ট্রির পড়া, এগুলো তোমাদের জানা থাকার কথা। আর আবার একটা বের হয়ে গেলে উল্টাটা হবে, এগুলো তোমাদের জানার কথা ভালো মতো। দেখো তো এখানে আমাদের এই অ্যাক্টিভ সল্ট মানে সক্রিয় লবণ পরিশোষণ অ্যাবজর্পশনের আমাদের ক্যারিয়ার কনসেপ্ট অফ আয়ন, আয়ন বাহক ধারণা, আয়ন বাহক ধারণার উপর আমরা তিনটা মতবাদ, যে আয়নগুলো কিভাবে বহন করে। প্রথমে যেটা লুন্ডেগারের মতবাদ, বিজ্ঞানী লুন্ডেগার নামে একজন বিজ্ঞানী ছিল, এটা লুন্ডেগার্ড GARD-TH লুন্ডেগার্ড থিওরি। লুন্ডেগার্ড থিওরির মধ্যে বলছে, এটা আমি লিখছি দেখো সংক্ষেপে লিখছি, সাইটোক্রোম BCA, এটা পুরাটা হলো সাইটোক্রোম। তোমাদের বইয়ে দেখা লেখা আছে CHROME, সাইটোক্রোম। এটা হলো সাইটোক্রোম, এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলে। এই মতবাদকে, এই লুন্ডেগারের মতবাদকে কেন বলে? এই প্রক্রিয়ায় মোটামুটি সাইটোক্রোম চেইনের মাধ্যমে, দেখো এখানে চেইন আকারে একটার সঙ্গে একটা লাগানো, তোমরা চেইন দেখছো না, এই সাইকেলের চেইন, মোটরসাইকেলের চেইন, বা আবার গলার চেইনও তো আছে জানো, এটা একটার সঙ্গে আরেকটা লাগানো থাকে। এটা সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে, সাইটোক্রোম চেইনের মাধ্যমে এটা হলো, এটা কি অ্যানায়ন এবং ক্যাটায়ন পরিশোষণ হয়। আর আমরা আগেই বলছি যে স্বক্রিয় পরিশোষণে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে শোষিত হতে পারে। দেখো এখানে আমি এটা দেখে নাও, এটা হলো একটা হচ্ছে হলো M+ দিয়ে লেখানো হয়েছে, এটা হলো ক্যাটায়ন, আর এটা A- দিয়ে এটা হচ্ছে হলো অ্যানায়ন। এবং এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসঙ্গে শোষিত হয়। সক্রিয় পরিশোষণে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে পরিশোষিত হতে পারে, কিন্তু নিষ্ক্রিয়তা সাধারণত হয় না। তা আমরা যেটা বললাম যে লুন্ডেগরের মতবাদ, এটা 1995 সালে দেওয়া, দেখলাম ইংলিশে লেখা আছে। তা এই মতবাদ অনুসারে এই খনিজ লবণ শোষণ ক্যাটায়ন অ্যানায়ন এই সাইটোক্রোম, দেখো সাইটোক্রোম BCA মানে সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে সংগঠিত হতে থাকে। এই জন্য এটাকে বলে সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম পাম্পের মাধ্যমে, চেইনের মাধ্যমে, বা সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে, ওই যে সরকারি অফিস আদালতে গেলে বলে, বা সব বেসরকারি অফিস আদালতে এখন বলে সিস্টেমের মাধ্যমে আসেন, যে এর থেকে এর যেতে হবে, তারপরে তার কাছে যেতে হবে, কি যেতে হবে এটা আমি বললাম না, এটা সবাই জানে দেশের। আর তোমরা না জানলে তোমার বাবা মাকে জিজ্ঞাসা করো, কোনো অফিস আদালতে গেলেই বলে যে সিস্টেমের মধ্যে আসেন। এখন এটা ভালো সিস্টেম না খারাপ সিস্টেম তোমাদের বাবা মাকে জিজ্ঞাসা করো। তা আমাদেরও এখানে দেখো সিস্টেমের মাধ্যমে, এখানে বলছে আর সহজভাবে নাও পড়াটা, একেবারে সহজ, দরকার হলে একটা টপিকসে পড়াবো আজকে। আগে তো দেখাই নিলাম, তোমাদের বারবার বলতেছি এটা ছিল হলো আয়রন চার্জ নিরপেক্ষ, এর থেকে যদি দুইটা ইলেকট্রন বের হয়ে যায়
তখন এটা হয়ে যাবে, আবার বলতেছি, দুইটা প্লাস। আর যদি এখান থেকে আরেকটা বের হয়ে যায় তখন ইলেকট্রন মাইনাস দাও, তখন Ap3 তিনটা প্লাস। এটা তো বারবার বলতেছি, আর সহজভাবে নাও। আর তোমরা জানো ডিহাইড্রোজেনাস বিক্রিয়া কাকে বলে? ফার্স্ট পেপার 3য় চ্যাপ্টারে পেরেছে বিভিন্ন প্রকার বিক্রিয়া। ডিহাইড্রোজেনাস বিক্রিয়া, ডিহাইড্রোজেনের বিক্রিয়ার ফলে দেখো ইলেকট্রন আর এটা হলো প্রোটন। এটা যখন হাইড্রোজেন থেকে ইলেকট্রন বের হয়ে যায় তখন এটাকে বলে প্রোটন বলে। হাইড্রোজেন আয়নকে, এগুলো তো তোমরা আমার চেয়ে ভালো জানো। এই যে ইলেকট্রন বের হয়ে গেছে হাইড্রোজেন থেকে একটা, এই সেই ইলেকট্রন। বলছে ডিহাইড্রোজেনাস বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন, দেখো এই যে এখানে ভালো মতো দেখো, ডিহাইড্রোজেনাস বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন, এই সাইটোক্রোমে দেখো বলছি জারিত, বিজারিত, জারিত, এগুলো ভালো মতো সহজভাবে দেখো। এই ডিহাইড্রোজেনাস বিক্রিয়া থেকে ইলেকট্রন বের হয়েছে। তোমাদের বই লেখা দেখো, আমি দেখো বই আমার কাছে আছে, দেখো আমি বলতেছি, তোমরা বইটা একটু মিলা নাও। আমি বই পড়তেছি এখন, দেখো যে এই মতবাদকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলে। আমি বলছি না, সাইটোক্রোম পাম্প মতবাদও বলে। এর মতবাদ অনুযায়ী বাহক হচ্ছিল সাইটোক্রোম। এই যে বাহক মানে কি? এই ক্যাটায়ন এবং অ্যানায়নকে বহন করে যারা, তারাই হচ্ছিল বাহক। কি বললাম? ক্যাটায়ন এবং অ্যানায়নকে যারা বহন করে তারাই হচ্ছে বাহক। এই মতবাদ অনুযায়ী এই ক্যাটায়ন ও অ্যানায়নকে, আয়নকে বাহক করে সাইটোক্রোম। এই জন্য এটাকে দেখো লেখা আছে বাহক হচ্ছে সাইটোক্রোম। লুন্ডেগড়ের অনুযায়ী অ্যানায়ন শোষণ প্রকৃতপক্ষে সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে বা সাইটোক্রোম চেইনের মাধ্যমে সম্পন্ন হয়ে যায়। এইবার দেখো আমাদের কোষ ঝিল্লির দুইটা তল, একটা হলো ভিতরের তল আর একটা হচ্ছে হলো তোমার এই যে বাইরের তল। আমি দুইটা তল লিখেছি, একটা হলো কোষ ঝিল্লির, এটা হলো ভিতরের দিকের তল। এই ভিতরের তলে তোমাদের বইয়ে দেখো বলছে, বইটা মিলাও তাহলে একেবারে লাইন বাই লাইন বিনাই দিই। এটা কিন্তু কঠিন, কিন্তু বুঝলে পানির মতো সোজা হবে। তোমরা একটু দেখে নাও। বলছে যে কোষ ঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজেনাস বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে, কে গ্রহণ করতেছে? একটু আগে দেখাইছি যে 3 প্লাস, Ap3 প্লাস। Ap3 যদি একটা, এখানে দেখো এই যে Ap3 3 প্লাস ছিল, একটু আগে বললাম Ap3 3 প্লাস, এটা যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন এটা দেখো 2 প্লাস হয়ে যাবে। আমি এটা লিখছি, ডিহাইড্রোজেনাস বিক্রিয়া হতে সাইটোক্রোম সিস্টেমের ভিতরের তলে, কোষ ঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজেনাস বিক্রিয়া হতে ইলেকট্রন গ্রহণ করে সাইটোক্রোমের জারিত লৌহ, এই যে ইলেকট্রন গ্রহণ করছে, দেখো ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। দেখো এই যে বলছিলাম 3 প্লাস ছিল, এটা 2 প্লাস হয়ে গেছে। দেখছো সবাই, 3 প্লাস থেকে 2 প্লাস হয়ে গেছে। বিজারিত লৌহ গ্রহণ করে আবার সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আবার জারিত হয়েছে। তারপরে এইটা গ্রহণ করবে, এইটা গ্রহণ করবে ইলেকট্রন। দেখো এই যে ইলেকট্রনটা ছেড়ে দিবে, সেইটা গ্রহণ করবে, এটা গ্রহণ করে 2 প্লাস হয়েছে, সে আবার ছেড়ে দিবে। এরকম করতে করতে ইলেকট্রনটা শেষ পর্যন্ত এই যে বাইরের তলে চলে আসছে। এই যে দেখো বাইরের তলে, আবার বলতেছি ডিহাইড্রোজেনাস বিক্রিয়া হতে প্রাপ্ত, তোমাদের বইয়ে দেখো লেখা আছে কোষ ঝিল্লির ভিতরের তলে, কোষ ঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজেনাস বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে, দেখো লেখা আছে আর ডিহাইড্রোজেনাস বিক্রিয়া ঘটাইছে ডিহাইড্রোজেনাস এনজাইম, এটা সবাই জানে। ওটার আমি এনজাইমের ক্রিয়ার ফলে এই যে প্রোটন ভেঙে, হাইড্রোজেন ভেঙে প্রোটন আর যে ইলেকট্রন তৈরি উৎপন্ন হয়েছে, আমি আগেই বলছি যে হাইড্রোজেনটা এইটা যদি ভেঙে যায়, এইটা থেকে আমরা এটা লিখতে পারি, এই ইলেকট্রন আর প্রোটন। ডিহাইড্রোজেনাস বিক্রিয়া দেখো এটা উৎপন্ন হয়েছে, ডিহাইড্রোজেনাস বিক্রিয়া, আর এটা ঘটাইছে ডিহাইড্রোজেনাস এনজাইম বিক্রিয়ার ফলে এই ইলেকট্রন, এটা আরো সুন্দর করে লিখি, আজকে দরকার হলে একটাই বরাবর, ইলেকট্রন উৎপন্ন হয়েছে, প্রোটন উৎপন্ন হয়েছে, যে দেখালাম এই হাইড্রোজেন ডিহাইড্রোজেন বিক্রিয়া থেকে। আমি শুধু হাইড্রোজেনটা ভেঙে দেখালাম, এটা উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পরে বলছে দেখো ইলেকট্রনটি, এই ইলেকট্রনটি সাইটোক্রোম সিস্টেমের মধ্যে, এই যে এখানে বললাম এটা ছিল 3 প্লাস, একটা ইলেকট্রন গ্রহণ করলে 2 প্লাস, আবার এটা ইলেকট্রনটাকে ছেড়ে দিছে, এটা সেই ইলেকট্রন গ্রহণ করছে, সে আবার ছেড়ে দিছে। এইরকম করতে করতে যে ভিতরের তলে যে ইলেকট্রনটা ভিতরের তল থেকে ইলেকট্রনটা বাইরের দিকে চলে আসছে। বাইরে আসার পরে কি হচ্ছে, এই যে বাইরের তলে এসে আর এই প্রোটনটা, এই যে এটা আগেই চলে আসছে, এই প্রোটনের সাথে মিলে আর এই ইলেকট্রন
আর এখানে যে অক্সিজেন আছে, এই যে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করছে, এই পানিটা এখান থেকে বের হয়ে যাবে। দেখো তাই লেখা আছে, আমি বই পড়তেছি, বইয়ের সঙ্গে একটু মিলাই নাও। দেখো বইয়ের কথা আছে যে ইলেকট্রনটি লন্ডেগড়ের মতে কোষ ঝিল্লির ভিতরের তলে ডিহাইড্রোজেনেজ এনজাইমের বিক্রিয়ার ফলে প্রোটন আর ইলেকট্রন উৎপন্ন হয়। ইলেকট্রনটি, এই যে ইলেকট্রনটি এই সাইটোক্রোমের সিস্টেমের মাধ্যমে বাইরের দিকে চলে আসে, সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে বাইরের দিকে চলে আসে এবং এই যে অক্সিজেনের সাথে মিলে এই প্রোটন সহযোগে এই অক্সিজেন আর এই প্রোটন আর এই ইলেকট্রন মিলে পানি তৈরি করছে। তোমাদের এখানে হাফ পানি দেওয়া আছে, আমি এটা পুরাটাই লিখছি। পানি তৈরি হয়, দেখছো সবাই। তারপরে কি হয়, এরপরেরটা দেখো বাইরের তলে। এখন কি হলো, বাইরের তলে দেখো, বাইরের তলে কি লেখা আছে, বাইরের তলে সাইটোক্রোমের বিজারিত লৌহ, এই যে সাইটোক্রোমের বিজারিত লৌহ, যে ইলেকট্রনটা হারিয়ে জারিত হয় এবং একটি অ্যানায়ন গ্রহণ করে। এই যে এই ইলেকট্রনটা, এই যে এইটা দেখো Fa2+, এই যে ইলেকট্রনটা হারাইছে, আর ইলেকট্রনটা হারাইলে সাথে সাথে একটা, এর পরিবর্তে একটা অ্যানায়ন যাবে। এই যে তিনটা অ্যানায়ন, এখানে দেখো দুইটা ছিল, তখন এখানে দেখো আরেকটা চলে যাবে। Ap3 3+, জন্য তিনটা অ্যানায়ন। দেখো এটা আবার বলতেছি, সাইটোক্রোমের বিজারিত লৌহ, এরপরে কোষ ঝিল্লির বাইরের তলে সাইটোক্রোমের বিজারিত লৌহ, এই যে এইটা বিজারিত লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত হয়েছে, ইলেকট্রনটা হারিয়ে জারিত হয়েছে এবং একটি অ্যানায়ন গ্রহণ করছে। এই যে ইলেকট্রন হারিয়ে জারিত হয়েছে এবং এই যে এখানে দুইটা ছিল অ্যানায়ন, এখানে আরেকটা বেশি হয়েছে, একটা অ্যানায়ন গ্রহণ করে। বিক্রিয়াটি দেখো আমি এখানে দেখিয়েছি। ভিতরের তলে এখন কি হচ্ছে, এই যে ভিতরের তলে সাইটোক্রোমের জারিত লৌহ ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে কোষ ঝিল্লির ভিতরের তলে। এখন ভিতরের তলে কি হচ্ছে, সাইটোক্রোমের জারিত লৌহ, এই যে জারিত লৌহ ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, এই যে এটা। এবং কোষ ঝিল্লির বাইরের তলে সাইটোক্রোমের জারিত লৌহ যে অ্যানায়নটা গ্রহণ করছিল, এই যে সাইটোক্রোমের বাইরের তলে যে অ্যানায়নটা গ্রহণ করছিল সেইটা শোষণ করে তা বিক্রিয়ার শেষ পর্যায়ে দেখো এই যে অ্যানায়নটা এই ভিতরের দিকে ঢুকাই দিল। এভাবে ভিতরের দিকে অ্যানায়ন একসাথে জমা হতেই থাকে, কিন্তু ক্যাটায়নটা নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়। দেখো আবার বলবো, যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝতে থাকবে ততক্ষণ আবার বলবো, আবার যাচ্ছি। দেখো আমরা প্রথমে বলছিলাম যে এই মতবাদ অনুযায়ী, লন্ডেগড়ের মতবাদ অনুযায়ী এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়। কেন সাইটোক্রোম পাম্প মতবাদ বলে, কারণ এখানে এই ক্যাটায়ন ও অ্যানায়নকে বহন করে যে সাইটোক্রোম বি, এখানে একটু ডট দেওয়া আছে, আমি এই সাইটোক্রোমটাকে সংক্ষেপে, এই একটু আগেও তো লিখলাম সাইটোক্রোম, এটা সংক্ষেপে CYT। আবার বলতেছি দেখো, এই মতবাদ অনুযায়ী সাইটোক্রোম সিস্টেম প্রকৃতপক্ষে শোষণ, মানে এই সাইটোক্রোম পাম্প থিওরি অনুযায়ী ক্যাটায়ন অ্যানায়ন সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে, আর সাইটোক্রোমে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে বহন করে, এই জন্য একে সাইটোক্রোম পাম্প মতবাদ বলে। তোমাদের বই অনুযায়ী দেখো এই মতবাদকে সাইটোক্রোম, এই মতবাদ অনুযায়ী বাহকই হচ্ছে হলো এই সাইটোক্রোম, এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন, এই যে অ্যানায়ন আর এই ক্যাটায়নকে বহন করতেছে কে, সাইটোক্রোম, এই জন্য একে সাইটোক্রোম পাম্প মতবাদ বলে। কোষ ঝিল্লির ভিতরের তলে, আবার বলতেছি কোষ ঝিল্লির ভিতরের তলে এই যে ডিহাইড্রোজেনেজ এনজাইমের ক্রিয়ায় ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া সংঘটিত হয়। ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে আমরা যে হাইড্রোজেন আয়ন, প্রোটন পাই আর ইলেকট্রন পাই, এই ইলেকট্রনটা দেখো এই সাইটোক্রোমের সিস্টেমের মাধ্যমে, এই যে দেখো এখানে তিনটা ছিল, একটা প্লাস আসলো, দুইটা প্লাস হলো, আবার এ ছেড়ে দিল, এটা গ্রহণ করলো, আবার সে ছেড়ে দিয়ে 3 প্লাস হলো, এইরকম করতে করতে এই ভিতরের তলে যে ডিহাইড্রোজেন বিক্রিয়ার যে ইলেকট্রনটা, এটা কোথায় চলে আসলো, এটা বাইরের তলে চলে আসছে। দেখছো সবাই, এটা বাইরের তলে চলে আসলো। বাইরের তলে চলে আসলে এই প্রোটনের সাথে মিলে, প্রোটন আর ইলেকট্রন মিলে হাইড্রোজেন হবে, আর এই অক্সিজেন মিলে পানি উৎপন্ন হবে, দেখতেছো। আর এর ফলে বাইরের তলের এই যে সাইটোক্রোমের বিজারিত লৌহ, এই লৌহটা, এই যে দুইটা ইলেকট্রন, এখানে দুইটাই যে ইলেকট্রন ছিল, 2+ ছিল, এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিলে তাহলে সে একটা অ্যানায়ন বেশি গ্রহণ করতে পারবে, এই প্রক্রিয়া। আর এদিকে ভিতরের তলের এই যে
এইটা যে অ্যানায়নটা গ্রহণ করছিল, এই অ্যানায়নটা দুইটা ছিল, দেখো একটা অ্যানায়ন গ্রহণ করছে, এই যে এখানকার সেই অ্যানায়নটা এরকম করতে করতে এটা হলো কোষের অভ্যন্তর, এটা হলো কোষ। এটা মনে করো সাপোজ এইদিকে এটা হলো কোষের অভ্যন্তর ভাগ, এই কোষের অভ্যন্তর ভাগে ঢুকে গেল। এরকম করে অ্যানায়নগুলো একটার পর একটা এরকম শোষিত হতে থাকবে। আর এই ক্যাটায়ন বলছে যে এটা নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়। এই একেবারে আশা করি সবাই বুঝছো, আমি দ্বিতীয়বার বলছি, বইয়ের সাথে একেবারে মিলায় মিলায় বলছি তোমাদের, দেখো একটু বই মেলাও, ইনশাল্লাহ হবে। এরপরে আমাদের দ্বিতীয় হলো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আমরা এখন দ্বিতীয়টা চলে যাচ্ছি। তারপরে তোমরা বারবার দেখো, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, তারপরে আরো ভালো হতো, আমার প্রজেক্টরে আরো সুন্দরভাবে পুরা কোষের দিয়ে আঁকা ছিল, প্রজেক্টরটা থাকলে আরো ভালো হতো। এখন দেখো আমরা এর দ্বিতীয় কনসেপ্টে, দ্বিতীয় থিওরিতে যাব। দ্বিতীয় টাইপ বলছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন আগেরটা ছিল 1, এটা হলো 2। প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্ট, এটাই মনে হয় আধুনিক মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এটা থেকে দেখো বলছে যে প্রোটন আর অ্যানায়ন কো এডুকেশন কাকে বলে, বা আপনি সংক্ষেপে বললে আমাদের স্যাররা বলেন কো এডুকেশন, মানে সহশিক্ষা, ছেলেরা মেয়েরা একসাথে। ঠিক আছে, তো এখানে বলছে যে প্রোটন আর অ্যানায়ন এরা একসাথে যাবে, প্রোটন আর এবং অ্যানায়নগুলো একসাথে পরিশোষিত হয়। এটা আধুনিক ধারণায়, আধুনিক ধারণা অনুযায়ী দেখো, এটা মনে করো কোষ ঝিল্লি, কতটুকু দেখাতে পারবো। আধুনিক ধারণা অনুযায়ী বলছি, এটা হলো যদি মনে করো কোষ ঝিল্লি, আগে কোষ ঝিল্লি ছোট করে দেখিয়েছিলাম, এখন বড় করে দেখিয়েছি। কোষ ঝিল্লি এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটার ক্ষেত্রে দেখো, এটা কোষ ঝিল্লি বলছি। এখন এই কোষ ঝিল্লি তোমাদের এই অনুযায়ী বলছে যে এই কোষ ঝিল্লির উভয় পাশে তড়িৎ ঋণাত্মক নতিমাত্রা, ওই যে দ্বিতীয় ক্লাসে মনে হয় বলছিলাম, ওই যে আমাদের এলাকার এক সরকারি কলেজের এক ম্যাডাম ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে কি কনসেন্ট্রেশন ডেগ্রেডেশন বা নতিমাত্রা, ঘনত্ব নতিমাত্রা কাকে বলে। তো এখানে বলছে যে এই কোষ ঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভিতরে। দেখো এটা যদি কোষ ঝিল্লি হয়, এখান থেকে এটা কোষ ঝিল্লি, এটা হলো তোমার এটিপি। এটিপি ভাঙিয়ে তোমরা জানো এডিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এর সাথে একটা ফসফেট উৎপন্ন হয়। আর এদিক থেকে যখন এই শক্তিটা আসে তখন এটা দেখে নাও, এটা হলো তোমাদের কোষস্থ, কোষের ভিতরের দ্রবণ, কোষস্থ দ্রবণ। আর এটা হলো বাইরের দ্রবণ, বা এটাকে মনে হয় বহিস্থ দ্রবণ বলছে, বহিস্থ দ্রবণ, বা তোমাদের বইয়ে কি লেখা আছে। এখন দেখো এই মতবাদ অনুসারে বলছে যে কোষ, আর তোমরা এখানে আরেকটু বলে নি, তোমরা আমার চেয়ে ভালো জানো পিএইচ সমান মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। আগে আমি এটাই বলে নিই, এটা দেখে নাও আগে। এটা তো জানো পিএইচ, পিএইচ নতিমাত্রা সৃষ্টি হবে। তারপরে হলো তোমার ঋণাত্মক তড়িৎ রাসায়নিক নতিমাত্রা, মানে গ্রেডিয়েন্ট সৃষ্টি হবে। আর এখানে হচ্ছিল আয়ন নির্দিষ্ট কিছু প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়। প্রোটিন, কিছু প্রোটিন লাগবে এখানে, একটা হলো প্রোটন আর একটা হলো প্রোটিন, দুইটা জিনিস কিন্তু। একটা হলো প্রোটন, আমি এখানে লিখছি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন মানে কি, এখানে প্রোটন মানে হলো H+, এইটা মানে হলো প্রোটন। আর এই প্রোটিন মানে একটা হলো প্রোটিন,
এই প্রোটিন হলো PROTEIN, এই প্রোটিন মানে এটা, এটা দেখো ভালো মতো বোঝো কিনা তোমরা, এটা হলো প্রোটিন। প্রোটিন দেখো এখানে বলছে নির্দিষ্ট কিছু, এটা সরি এটা তো ভুল লিখলাম, এটাই তো প্রোটন, আর যেটা লিখছিলাম ওইটা ছিল প্রোটিন, এটা হলো প্রোটন। বলছি ঠিকই, লিখে ফেলছিলাম বল প্রোটন। আর এখন যেটা হলো এটা হলো প্রোটিন, প্রোটিন মানে এক প্রকার খাদ্য। আবার লেসিথিন নামক এক প্রকার প্রোটিন আছে, তোমরা জানো, পরবর্তীতে আসবে। এটা হলো প্রোটিন, প্রোটিন মানে খাদ্য, এটা হলো প্রোটিন। আর এটা হচ্ছে হলো PROTEIN, প্রোটন। ঠিক লিখছি কিনা আল্লাহ জানে। তোমরা দেখো এটা এখানে বলছে যে নির্দিষ্ট কিছু প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়। আর এখানে একটু পরে আমি বলতেছি, আগে এটা এঁকে নিই, তারপরে দেখো এখানে ক্যাটায়ন K+, ক্যাটায়ন ভিতরে ঢুকবে, ক্যাটায়ন। আর এদিক থেকে হলো H+, অ্যানায়ন। এটা একটু নিচে লিখবে নাকি, প্রশস্ত দ্রবণ, আর একটু নিচে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। সহজভাবে নাও, এই দেখো লিখছি। এখন তোমাদের বইয়ের সঙ্গে একটু মেলাও। এখানে দুইটা বেসিক কথা বলছি, যে এখানে যে শক্তি লাগবে এটিপি ব্যাঙে শক্তি উৎপন্ন হবে। আরেকটা কথা বলছি যে প্রোটনগুলো বাহক হিসাবে কাজ করে। প্রোটনগুলো বারবার বলতেছি, এটা হলো প্রোটন, আর একটা হলো প্রোটিন। প্রোটিনগুলো বাহক, বাহক মানে কি, যারা বহন করে নিয়ে যায়। শুনছো, ওই যে একটা বাস যায় তোমাদের কলেজের পাশ দিয়ে, নাম হলো বাহন। তা যারা বাহন, আবার পরিবহন, যারা বহন করে এদেরকে বাহক বলে। তাই হলো প্রোটন ও কিছু সংখ্যক প্রোটন এখানে বাহক হিসাবে কাজ করে। আর এখানে এই যে যেহেতু আয়ন বিনিময় হয়, আয়নগুলো চেঞ্জ হয়, তাহলে হলো তড়িৎ ঋণাত্মক নতিমাত্রা, মানে তড়িতের ঋণাত্মক নতিমাত্রা মানে কি, দুইটা তড়িতের যে বিভব পার্থক্য হয়, পার্থক্য এখানে তৈরি হয়। এগুলো ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, বা প্রোটন মোটিভ ফোর্স বলে, তোমার প্রোটন মোটিভ ফোর্স বলে, বা তারপরে ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলে, বা প্রোটন মোটিভ ফোর্স, তোমরা ফিজিক্সে পড়ছো। দেখো এই তিনটা কথা এখানে বলতেছি। আমি একটা কথা বলছি যে এখানে প্রোটন আর অ্যানায়ন একসাথে যায়। প্রোটন আর কে যায়? অ্যানায়ন। এই যে প্রোটন আর এই যে অ্যানায়ন, কি বললাম? দেখো প্রোটন আর, এটাই আধুনিক ধারণা আসবে যে সক্রিয় পরিশোষণের আধুনিক ধারণা ব্যাখ্যা করো। এটা হলো প্রোটন আর অ্যানায়ন একসাথে শোষিত হয়, এটা বলছে। আরেকটা কথা বলছে এখানে, যে এখানে প্রোটিনগুলো হচ্ছে হলো তোমার বাহক হিসাবে কাজ করে। প্রোটিনগুলো বাহক হিসাবে কাজ করে। আর প্রোটন, এই প্রোটন আর এই হচ্ছে হলো তোমার অ্যানায়নটা একসাথে শোষিত। এখানে দেখো নিচে একসাথে লেখা আছে। আমি একটু তোমাদের বইয়ের ভাষায় বলি। বইয়ের মধ্যে দেখো লেখা আছে, আমি প্রথমেই যেটা বলছি যে আধুনিক ধারণায় কোষ ঝিল্লির উভয় পাশে, এ পাশে এ পাশে, দেখো যখন এক জায়গা থেকে আরেক জায়গা তোমার এই হাইড্রোজেন আয়ন চলে যায়। আবার তোমরা জানো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপর পিএইচ নির্ভর করে, তোমরা এটা জানো, পিএইচ সমান মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তোমাদের বই অনুসারে আমি বলি যে আধুনিক ধারণায় কোষ ঝিল্লির উভয় পাশে, দেখো উভয় পাশে একটা তড়িৎ ঋণাত্মক নতিমাত্রা বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টির মাধ্যমে আয়নগুলো এটা হলো কোষস্থ দ্রবণ, মানে এটা হলো কোষের ভিতরে স্থানান্তরিত। এই আধুনিক ধারণা অনুসারে আয়ন নির্দিষ্ট সংখ্যক প্রোটিন দ্বারা, এই আয়নগুলো নির্দিষ্ট সংখ্যক প্রোটিন দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ থেকে কোষের ভিতরের দ্রবণে প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নকে যুক্ত করবে। এখানে কি বললাম? নির্দিষ্ট প্রোটিন
কিছু আয়ন, আয়ন মানে যে ক্যাটায়ন বা অ্যানায়ন, নির্দিষ্ট কিছু প্রোটিন, দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছু প্রোটিন, আমরা বললাম না যে প্রোটিন বাহক হিসাবে কাজ করবে এবং এই প্রোটিনগুলো নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নকেই বহন করবে। শুনছো সবাই? নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নকেই বহন করবে। তুমি আমার এইদিকে দেখো, আমার কথার সঙ্গে আমার চেহারা বা দাঁত দেখো না, এই যে আমি যেখানে হাত দিছি এইগুলো দেখো, নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট কিছু আয়নকেই বহন করবে। মনে হয় একটু বাইরে চলে গেছে। নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট কিছু আয়নকেই বহন করবে, এটা হলো মূল কথা। নির্দিষ্ট কিছু আয়নকেই বহন করে। আর আগেই বলছিলাম, ধারণা করা হয় কোষ ঝিল্লির ভিতরের তলে, কোষ ঝিল্লির ভিতরের তলের দিকে ওই যে এটিপিএস এনজাইম, এটিপিএস এনজাইমের বিক্রিয়ায় এটিপি ভাঙে প্রভাবে তোমার দেখো এডিপি আর পিআই উৎপন্ন হয়েছে এবং শক্তি নির্গত হয় এবং কোষের বাইরের দিকে নিক্ষিপ্ত হয়। এই যে এখানে দেখো, এই যে কোষের ভিতরের দিকে এটিপি ভাঙছে, এটিপি ভাঙে যে শক্তি নির্গত হয়েছে, এই শক্তির ফলে এই যে প্রোটনটা বাইরের দিকে চলে গেছে, এই যে প্রোটন, হাইড্রোজেন আয়নকে বলে প্রোটন, প্রোটন বাইরের দিকে চলে আসে। তাহলে এখানে একটু প্রোটন বাইরের দিকে চলে গেলে এখানে পাম্পের সৃষ্টি হবে না? বাতাস যেদিকে দেয়, তোমরা বেলুনের মধ্যে দেখছো পাম্প বলে, যে পাম্প করে যে বেলুন দিয়ে যে ফুটায়, তাহলে এখানে প্রোটনের একটা পাম্প তৈরি হবে, এই জন্য একে প্রোটন পাম্প বলে। সহজ কথায় নাও, কোষ ঝিল্লির ভিতরের দিকে এটিপিএস এনজাইমের ক্রিয়ায়, অত বলার কি দরকার, এটিপি ভাঙিয়ে শক্তি নির্গত হয়েছে, তখন এই প্রোটনটা বাইরে থেকে ভিতরে চলে গেছে, ভিতর থেকে বাইরের দিকে চলে গেছে। প্রোটন কোষের বাইরের দিকে নির্গত হয়। আর এখান যে পার্থক্য তৈরি হয় প্রোটনের, এটাকে বলে প্রোটন পাম্প বলে। আর প্রোটন পাম্পের কারণে কোষের এই বাইরের দিকে থাকে, এখানে বেশি চলে যাবে প্রোটন, এখানে কম। এই জন্য একটা হচ্ছে হলো তোমার ভিতরের দিকে পিএইচ গ্রেডিয়েন্ট, এই যে পিএইচ এর পার্থক্য, এই যে এখানে পিএইচ লিখলাম, এই পিএইচ যদি এখানে ছিল এখানে চলে যায়, পিএইচ এর মাত্রা, এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়। এই যে দেখো এখানে যখন পিএইচ বেশি যাবে, তখন পিএইচ এর, যখন এখানে হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে, তখন পিএইচ এ এই যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বের হয়ে পিএইচ এর মান পরিবর্তিত হবে। বুঝতেছো কিনা? পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়, অর্থাৎ পোটেনশিয়াল কোষের বাইরের দিকে হলো পজিটিভ চার্জ বেশি হয়, আর ভিতরের দিকে হচ্ছে হলো তোমার ঋণাত্মক চার্জ বেশি হয়, কোষের পজিটিভ চার্জ কম তৈরি হয়। এটিকে বলা হলো ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বা ওই আগে যেটা বলছিলাম প্রোটিন মোটিভ ফোর্স। সুজাগতা, এটিপি ভাঙিয়ে শক্তি নির্গত হয়েছে, এই শক্তির কারণে, দেখি কয়টা বাজে, ও ক্লাস তো শেষের দিকে, এখনই তো শেষ হয়ে যাবে। আরেকটা তো থিওরিতেও বলতে পারলাম না, সংক্ষেপে একটু বলে দেবো। এই বাইরের দিকে চলে যায়, কোষের অভ্যন্তর প্রোটিন বাইরের দিকে প্রোটিনগুলোকে সক্রিয় করে। এই যে তখন দেখো এই যে ক্যাটায়নটা ভিতরের দিকে এসেছে, কোষ পর্দার অভ্যন্তরে মোটিভ ফোর্স সৃষ্টি হলেই প্রোটিন বাহকগুলো সক্রিয় হয়। এখন প্রোটিনগুলো সক্রিয় হয়ে এই ক্যাটায়নগুলোকে ভিতরে নিয়ে আসবে, আর ক্যাটায়নের সাথে সাথে অ্যানায়নে চলে আসবে, ক্যাটায়নগুলোকে বহন করে বাইরের দ্রবণ থেকে ভিতরের দিকে নিয়ে আসে, এবং প্রোটনও বাইরে থেকে ভিতরে ঢুকতে চায়। সে সময় অ্যানায়নগুলো প্রোটনের সাথে, এই যে অ্যানায়নগুলো তখন প্রোটনের সাথে, আবার বলতেছি যে যখন এটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটিন মোটিভ ফোর্স তৈরি হয়, তখন ক্যাটায়নগুলো ভিতরের দিকে ঢুকতে চায়, আর ক্যাটায়নগুলো ঢুকতে চাইলে তখন প্রোটনও ঢুকতে চায়। ওই যে বলছিলাম প্রোটন, আর প্রোটনের সাথে অ্যানায়নও ভিতরের দিকে ঢুকতে চায়, হলো ভিতরের দিকে ঢুকতে চায়। শুনছো সবাই? এই তো প্রোটিন, এখন দেখো এই প্রোটন, এই যে প্রোটন আর অ্যানায়ন একসাথে ভিতরের দিকে ঢোকে। আর একটা মতবাদ বলছে তোমাদের, এখানেই শেষ, লেসিথিন বাহক ধারণা। এখানে বলছে 3 নম্বরটা হচ্ছে হলো তোমার লেসিথিন বাহক ধারণা। লেসিথিন নামক এক প্রকার ফসফোলিপিড আছে। কি বলছিলাম তোমাদের আগের ক্লাসে? বলছিলাম লেসিথিনের কোন অ্যামিনো অ্যাসিড আছে। 3 নম্বরটা ছিল হলো লেসিথিন বাহক ধারণা। এখানে কিছুই না, লেসিথিন বাহক ধারণা, এখানে কোনো কিছুই নাই। অনেক বিজ্ঞানী লেসিথিন নামক ফসফোলিপিড, ওখানে প্রোটন ছিল আয়ন বাহক হিসাবে, এখানে বলছে ফসফোলিপিড। লেসিথিন নামক এক প্রকার ফসফোলিপিড আয়ন বাহক হিসাবে কাজ করে। ওই যে লেসিথিন কোষ ঝিল্লির বাইরের তলে অ্যানায়ন ও ক্যাটায়ন গ্রহণ করে, এটা এখানে শুধু প্রোটিন বাহক ছিল, আর এখানে হলো লেসিথিন বাহক হিসাবে ভিতরের দিকে
একটি যৌগ তৈরি করে নিয়ে আসে, পরবর্তীতে তোমার কোলিন ফসফাটাইডিক অ্যাসিড ওই যৌগ দুটাকে ভেঙে করে এর ভিতরের দিকে মুক্ত